কিন্তু তাদের বড় বড় বিল্ডিং। এইটা হচ্ছে অর্গানাইজেশন। গুড অর ব্যাড, আপনাকে লড়ার জন্য লড়াইটা শিখতে হয়। আমাদের দেশে কেউ লড়াইটা করতে চাইছে না। লড়াই মানে মানুষকে মারা না, তাকে হাজারটা প্রশ্ন করা নয়। বাংলার গ্রামের টাকাকে ম্যানিফেস্ট করে কি করে ইন্ডাস্ট্রি খোলা যায়, কলেজে যে এতগুলো সংগঠনরা বসে আঙুল চুষছে, তারা কি করে দেশের কাজে লাগবে, এটাকে নিয়ে কেউ ভাবতেও রাজি না। পৃথিবীর যে কোনো সমস্যাকে যদি দেখেন বছরের পর বছর সেগুলো রয়েছে এবং তার সমাধান হচ্ছে না, তাহলে বুঝবেন যারা সমাধানের জন্য রয়েছে তারা আইদার বোকা বা তারা সেটাকে সমাধান করতে চায় না। আজকে আমাদের দেশে যে স্যার হচ্ছে, বিহারের ইলেকশনের সময় ঠিক হয়ে গেছিল যে আমরা কতটা ভুল করতে পারি। সেনেগারকে রিলিজ করে দেওয়া হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্ট বলল যে ভুল করেছি আমরা। সুপ্রিম কোর্টও ভুল করতে পারে, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট ভুল করে না। হাউ ক্যাজুয়াল ইউ আর ইন হ্যান্ডলিং ইয়োর ডেমোক্রেসি, তার উপরে দাঁড়িয়ে থাকে সমাজ। আজকে মানিক ফকিরদের প্রেস কনফারেন্স রয়েছে প্রেস ক্লাবে, সেটাই মানিকদাকে বললাম, একটা হচ্ছে গভর্নমেন্ট লাইন আর একটা হচ্ছে জার্নালিস্টদের লাইন। এই দুটো সমন্বয় হয় না, তাই দেশের সমাধান হয় না। আর একটা হচ্ছে ভ্যাকিউম লাইন, যে লাইনে কেউ ট্রিট করতে চায় না, ভাবনামুখ সেই পথ ধরেই হাঁটে। সমাধান আমাদের দেশে সহজে আসবে না, কারণ কেউ সমাধান চায়নি। সমাধান চাইলে আমাদের দেশের জার্নালিস্টরাই ফোর্থ পিলার হয়ে সেইগুলোকে সমাধান আনতে পারতেন। আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে, এমন কোনো কিছু দেখছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? যে সমস্ত ওপার বাংলা থেকে আসা হিন্দুরা আছে, এরা তো প্রায় প্রত্যেকে বেনাগরিক হতে চলেছে। এবং সেই কথাটা কিছুদিন আগে আর্য লাল সিং আর্য গতকালই এই কথাটা ক্লিয়ার করে দিয়েছে যে বাংলাদেশি যারা অবৈধ পথে এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং তারা কিনা যে মতুয়া হোক, হিন্দু হোক অথবা মুসলমান হোক, এরা কখনোই যে ভোট দানের উপযুক্ত নয়। আমাদের ধারণা এরপর হয়তো আরো যেটা করা হবে, ইউপি, বিহার, রাজস্থান থেকে প্রচুর লোককে আমাদের যে এসআই লিস্টে জোর করে ঢুকিয়ে দেওয়া হবে। এবং এভাবে কি করা হবে, প্রথমে বাংলার যে হলো গিয়ে যে ভোটাধিকারটা কেড়ে নেওয়া হবে এবং এরপর বাংলাকে পুরোপুরি ভাবে যে দখল করা হবে। আমরা জানি একই সঙ্গে বাংলার যদি ভোটারের সংখ্যা কমিয়ে দেওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবেই ডিলিমিটেশনের পরে, যেটা কিনা 2026 থেকে 29 এর মধ্যে হবে, সেখানে বাংলার যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকটাই কমে যাবে। এবং এটার ফলে অনিবার্যভাবে যেটা হবে, বাংলার কোনো আর ভয়েসই থাকবে না সেন্ট্রাল গভর্নমেন্টে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা প্রত্যেকে জানি নিয়ন্ত্রণ করে গুজরাটি, মারওয়াড়ি পুঁজি এবং একই সঙ্গে হিন্দিভাষী ভোট ব্যাংক। এবং এই হিন্দিভাষী ভোট ব্যাংক এবং গুজরাটি, মারওয়াড়ি পুঁজি তখন ইচ্ছা মতো আর কেন্দ্রীয় সরকারের যে নিয়ম পাঠিয়ে বাঙালিকে সম্পূর্ণভাবে শোষণ করে, নিষ্পেষিত করে, একেবারে রেটিং দিয়ে অথবা প্যালেস্টিনিয়ান জাতির মতো একেবারে উগরে পুরো শেষ করে দেবে। এটা এক ধরনের আদি পুঁজির সঞ্চয়, আর কিছুই না। এবং এর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রামে যেমন আন্দোলন হয়েছে, সেরকমই আন্দোলন আবারও শুরু হচ্ছে এবং হবে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে বাঙালি শেষ পর্যন্ত জিতবে। ফার্স্ট ইন্ট্রোডাকশন আপনারা ট্রেনে শুনলেন, তারপরে সৈকত বাবুর বক্তব্য শুনলেন, গুজরাটি মারওয়ারিরা পুরো দেশটাকে একদম খেয়ে ফেলবে, এবং তারপরে আমাকে শুনছেন। মাঝে একটা ইন্ট্রোডাকশন যে আমাদের দেশে কোনো ওমেন ফোরাম হয়নি। ডেডিকেশন থাকতেই পারে, এমন প্রচুর মানুষকে পাবেন যারা প্রাণ দিয়ে দিতে পারে। তাই এই এপিসোডটা আমি ডেডিকেট করলাম রাসবিহারী বসুকে। তার কারণ হচ্ছে উনি আইএনএ ফর্ম করেছিলেন। যখন বলে যে আর্মিতে বাঙালিদের কোনো ব্রিগেড নেই, তার কারণ হচ্ছে সেই মানুষেরা প্রোটেস্ট করেছিল আর্মিতে থেকে, মানে যারা প্রিজনার হয়েছিল ইংল্যান্ডে, যেখানে গিয়ে নেতাজি বোঝালেন এবং তারা আজাদ হিন্দ ফৌজ ফর্ম করলেন, সেই জন্য নেই। কিন্তু আজকের প্রশ্ন সেখানে নয়। আজকের প্রশ্ন হচ্ছে বাঙালি যারা নাম্বার 1 ছিল, তারা ডিবেটস করতে ভালোবাসেন, তারা সেমিনার্স করতে ভালোবাসেন। যখনই আমি আওড়াবো যে ওরা বেটার, তার মানে আমি খারাপ, বা আমি যদি এতই ভালো হই তাহলে তারা আমাদের উপরে কি করে সাম্রাজ্য স্থাপিত করতে পারে। না এটা ব্রিটেনের সঙ্গে লড়াই, না এটা আমেরিকার সঙ্গে লড়াই, কারণ গভর্নমেন্ট লড়াই লড়বে আর সাধারণ মানুষেরা তাদের অর্গানাইজেশন সেট আপ করবে। আপনি স্ক্রিনে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্টার অফ ইউনিটি, যেটা আমাদের দেশে নেই। যে কোনো পাড়াতে চলে যান, যদি বলেন যে আমার 5 লাখ টাকা দরকার আমার অপারেশনের জন্য, আমার কার্ড থাকা সত্ত্বেও 5 লাখ খরচা হয়ে গেছে, আরো 5 লাখ টাকা চাই, পাবেন না। আমার মেয়ের বিয়েতে অমুক লাগবে, পাবেন না। কারণ আমরা 5000 বছর আগে যে কাস্টম এন্ড রিচুয়ালস আমাদের দেশকে দিয়ে গেছে, আমরা সেইভাবে ভাবতে শিখেছি। মডার্ন থিওরিতে
হেন্স 2027 কেমন কাটবে সেটা নিয়ে খুব কথা বলতেই শুরুও করেনি। অর্গানাইজেশন মানে হচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি আর কতটা কি করতে পারতাম। বাংলাতে সারদা নারদা এবং তার আগেও চিটফান্ডের কেলেঙ্কারি হয়েছে, তার মানে বাংলার গ্রামে গ্রামে টাকা আছে। আমি কোন বাংলার এমন অর্গানাইজেশনকে দেখিনি যারা এই টাকাকে একত্র করে তারা ইন্ডাস্ট্রি খুলছে। ইন্ডাস্ট্রি মানে গরিবের বাড়িকে সোলার করছে এবং সে 500 টাকা বিল দেয়, তাকে 40% ডিসকাউন্ট নিয়ে সেইটা ফান্ডে ঢুকছে, তার মানে আরো কিছু হচ্ছে। এবং এই ফান্ড ধরুন 1 কোটি বাঙালি এক হয়ে মাসে 100 টাকা দিচ্ছে, 20% ফর স্যালারি ফর মেনটেনিং দিস না করতে পারছে না। এবার আমি পুরো স্ক্রিন জুড়ে একটা ছবি দেখাচ্ছি। মাসে একটা দিন নাগরিকরা রাস্তায় নেবে, একটা জায়গায় চা খাচ্ছে, নিজের বিল মেটাচ্ছে, 100 টাকা করে তুলছে। আমি ধরে নিচ্ছি বেহালার মতন কোনো জায়গায়, নিউ টাউনের মতন কোনো জায়গায় 1000টা মানুষ কোনো এক সকালবেলা বা বিকেলবেলা এক হচ্ছেন, তারা চায়ের দোকানে চাটি খাচ্ছেন, তাকে পেমেন্ট করছেন এবং 100 টাকা তুলে দিচ্ছেন 1000টি মানুষ ইউথদের হাতে। 7 জন ইউথ, তারা আমাদের দেশে আর্থিক পরিবর্তন আনছেন। আজকে দুটো মানুষের কথা বলবো, একটা সৈকত বাবুকে আপনারা শুনলেন, আর একটা হচ্ছে রাজীব বাবু। দুজনেই ইকোনমিক্স এর স্টুডেন্ট, একজন প্রফেসর, একজন অনেকগুলো পড়াশোনা করেও তিনি বিজনেস করছেন। তিনি বললেন আমি বাংলাতে বিজনেস করে এমন বাঙালি খুঁজে পাই না, আর ব্যাংক থেকে টাকা চাইতে গেলে প্রায় 80% ব্যাংক টাকা দেয় না। প্রথম কথা হচ্ছে আমি ব্যাংকে যাব কেন? আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হিউম্যানসদেরকে নিয়ে কাজ করা হয় না, তাদেরকে গাধা গরু ঝ্যাটাই ভাবা হয়। আজকে যে আমাদের দেশে যে প্রক্রিয়াতে ডিলিশন হচ্ছে, স্যার পার্লামেন্টের কোনো বিল থেকে পাস হয়নি, আর আমাদের দেশে ইসি কোনো ডিসিশনও নেয়নি। তাই এখন সুপ্রিম কোর্টে কেস চলছে যে এটাকে ডিলিট করে দেওয়া হবে। ডিলিট মানে ইল্লিগাল ঘোষিত করা হবে। ইল্লিগাল ঘোষিত করা হোক বা লিগাল ঘোষিত করা হোক, যে মানুষেরা মারা গেল তার দায় কে নেবে? দিল্লিতে 2 ঘন্টা একটা গাড়ি পড়েছিল জলের ভেতরে, মানে একটা পুকুরে পড়ে গেছিল ওদের ভুলভাল কনস্ট্রাকশনের জন্য। তার আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে। একটি মানুষ যুবরাজ মারা গেল 2 ঘন্টা হেল্প চাইতে চাইতে, আমরা ভারতবাসী হিসেবে তার পাশে দাঁড়াতে পারলাম না। এই জ্ঞানেশ কুমারের মেয়ে, সেখানকার ডিএম, তিনি কি রেজিগনেশন দেবে? এটাও বিসাইড দ্য পয়েন্ট। আমরা রেডি না। এরকম অ্যাক্সিডেন্ট রোজই হয়, রোজই মারা যায়। বাংলার গ্রামের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সুদ, কিন্তু এখন অব্দি বিনা সুদে ঋণ কেউ শুরুই করেনি। 2014-তে যেটা আমি শুরু করেছি, আর এখন 10টা মানুষ গ্রাম বাংলা জুড়ে বিনা সুদে ঋণ শুরু করেছে। মে মাসে শুরু করেছি, নেক্সট মে মাসে মিটিং, তাও আমি 21শে ফেব্রুয়ারি মিটিং ডাকছি নসিবপুরে। তাই ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাগরিকদের দেখেন, আমি শুধু বাঙালি বলবো না, ওড়িয়া বলবো না, মাদ্রাসি বলবো না, নাগরিকদের কোনো মুভমেন্ট নেই। তাই অঙ্কিতা ভান্ডারীর বাড়িটাকে, হোটেলটাকে ভেঙে দেওয়া যায়, আমাদের দেশের রেপিস্টদেরকে ছেড়ে দেওয়া যায়, আবার নাগরিক মুভমেন্ট হলে তাকে ঢুকিয়ে আবার কোর্ট বলে যে সুপ্রিম কোর্টও ভুল করতে পারে। উই আর ক্যাজুয়াল অ্যাবাউট আওয়ার ডেমোক্রেসি। সৈকত বাবুকে বললাম যে আপনি কোন বা কিভাবে বললেন যে গুজরাটি আর মারাঠিরা, এই গুজরাটি আর মারওয়ারিরা দেশটাকে টেক ওভার করে নেবে? আপনার কোনো আইডিয়া আছে? জৈনরা 24% ট্যাক্স দেয়, ইন্ডিয়ার রিচেস্ট ক্লাস, যেখানে আমিও বিলং করি। আমি রিচ নই, কিন্তু জৈনরা এতটাই রিচ, তার কারণ বছরের পর বছর, বছরের পর বছর তারা বিজনেস করে এসছে, এখন চাকরি করে, ভালো পড়াশোনা করে। কিন্তু বাঙালিরা তো তৈরি হয়েছে বিজনেস করব না বলে। তারা তো রবীন্দ্রনাথ নজরুলের ফলোয়ার, তারা সুকান্তর ফলোয়ার, তারা জীবনানন্দ দাশের ফলোয়ার। তাই পৃথিবী জুড়ে বাঙালিরা চাকরি করেন। এই ফোর্সটাকে এক করে এমন কোন ফোর্স বাংলায় নেই। দামাল বাংলা হতে পারে, কিন্তু বাঙালিদের ভালোবাসে এমন কোন সংগঠন বাংলাতেই নেই। আপনি তৃণমূল করেন, আপনি সিপিএম করেন, আপনি কি বলে কংগ্রেস করেন, আপনি আপ করেন, কি যায় আসে? আপনি কি দেশকে ভালোবেসে নাগরিক হিসেবে মাসে একটা দিন মুভমেন্ট করেন? না, এইটা 2014-তে দীপক ব্যাপারীকে আমি বলেছিলাম, যার ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। না, তারা বিনা সুদে ঋণ শুরু করতে চায়নি। মুরাদ হাসান শুনেছেন এক কান দিয়ে, আর এক কান দিয়ে বার করে দিয়েছেন, কারণ বাংলাকে ভালোবাসি না। আমরা এমন অর্গানাইজেশন করেছি, আমি ওদের কথা বলছি, যে প্রচুর টাকা ঢোকে, টাকা ঢোকার পর থেকে কোনো মুভমেন্ট হতে পারে না। তাই দামাল বাংলা না, বাংলায় যারাই টাকা পায় তারা মুভমেন্ট করতে পারে না, কারণ সেলফ জেনারেটেড মানি তারা ক্রিয়েট করে না। আরএসএস দেশের জন্য ফাইট করুক বা না করুক, তারা রোজ সকালবেলা প্যারেড করে।
হয়তো আমেরিকা কিছুদিনের মধ্যে তাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ারই করে দেবে। কারণ আপনারাও জানেন যে আফগানিস্তানের তালিবানের সঙ্গে তারা বসেছে, তারা এমন কিছু কিছু গ্রুপের সঙ্গে মিটিং করে যেটা করারই কথা না। হু ফান্ডস আরএসএস কেউ জানে না, ব্যাংক অ্যাকাউন্ট নেই, কিন্তু তাদের বড় বড় বিল্ডিং। এইটা হচ্ছে অর্গানাইজেশন, গুড অর ব্যাড। আপনাকে লড়ার জন্য লড়াইটা শিখতে হয়। আমাদের দেশে কেউ লড়াইটা করতে চাইছে না। লড়াই মানে মানুষকে মারা না, তাকে হাজারটা প্রশ্ন করা নয়। বাংলার গ্রামের টাকাকে ম্যানিফেস্ট করে কি করে ইন্ডাস্ট্রি খোলা যায়, কলেজে যে এতগুলো সংগঠনরা বসে আঙুল চুষছে তারা কি করে দেশের কাজে লাগবে, এটাকে নিয়ে কেউ ভাবতেও রাজি না। তাই সবচেয়ে ভালো সোজা সাপটা হচ্ছে মারওয়াড়ি আর গুজরাটিদের খুঁজে যাও। সত্যজিৎ রায়ের ফিল্মকে কে স্পন্সর করতো? প্রদীপ কুমার কার বাড়িতে মারা গেলেন? এখনো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কারা স্পন্সর করে? সাউথ ইন্ডিয়ানরা এসে এখানে টাকা লাগায়। তাই অর্গানাইজেশনটাকে বুঝুন। কালকে নেতাজির জন্মদিন, আজকে আমি খবরটা করছি কিন্তু ডেডিকেট করছি রাসবিহারী বসুকে, যিনি নেতাজির হাতে পাওয়ারটা তুলে দিলেন। নেতাজি যুদ্ধে হেরে যাওয়ার পরে আয়নাকে ডিসমেন্টেল করে দিলেন, তারপরে বাঙালি ফোর্স নেতাজিকে ফাইলের ভেতরে খুঁজছে, মারা গেছেন কিনা খুঁজছে। কেন? নেতাজির আদর্শে, রাসবিহারী বসুর আদর্শে বাংলাকে গড়া যেত না? মাসে একটা দিন সব জাতের লোক একটা জায়গায় দাঁড়াতে পারতো না? তারা কি কোনো যৌথ কণ্ঠে গান করতে পারতো না? তারা আর্থিক রেভলিউশন বাংলা থেকে আনতে পারতো না? না, এই কথাগুলো কোনো ইকোনমিক্স এর প্রফেসরও বলবেন না, জানেন না বলে। আমি পরিষ্কার করে বলছি, জানেন না বলে। যদি জানতেন আর দেশকে ভালোবাসতেন তাহলে প্রত্যেকটা গ্রামে নাগরিকদের কমিটি হতো, কোনো পার্টির কমিটি হতো না। পার্টি মানেটা কি? আমি ভোট দেওয়ার সময় তোমার ন্যাশনাল পলিসি কি, তুমি কিভাবে কাজ করেছো তার উপরে, আর 5 বছরের উপরে কাউকে রাখাই হতো না। আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সাংবাদিকরা সেই গর্ধবের দলে পড়ে, তারা চায় যে এটাকে কন্টিনিউ হোক। মোদিজি 11 কেন 111 বছরও থাকুক, তাতে কি যায় আসবে? তাতে কি যায় আসবে? গভর্নমেন্ট কোনো ডেডিকেটেড পলিসি নেই, গভর্নমেন্টের কোনো ডেডিকেশন হতে পারে না। নাগরিকদের ডেডিকেশন হয়, কেউ বাম হয় কেউ ডান হয়। তাই অর্গানাইজেশন বুঝে এমন মানুষ বাংলায় নেই। তারা ফলোয়ার হতে পারে, কালীর ফলোয়ার, পার্বতীর ফলোয়ার, শিবের ফলোয়ার, কার্তিকের ফলোয়ার, গণেশের ফলোয়ার, এগুলো হতে পারে। পুরো ইন্ডিয়া জুড়ে দেখবেন ফলোয়ার। তাই আপনার পাড়াতে কে ডুপ্লিকেট ভোটার এসে ভোট দিচ্ছে, এটাকে থামানোর মতন অর্গানাইজেশনই আমাদের দেশের লোকেরা করেনি। যে না, বুথের বাইরে আমরা পাড়ার 5টা লোক থাকবো, কোনো পার্টির না, এবং বাইরের আননোন লোককে ধরে থাবড়ে শেষ করে দেব। এটা সিজিআইও বলতে পারবেন না যে সেভ ইউর ডেমোক্রেসি, গিভ পাওয়ার টু পিপল অফ দ্যাট পাড়া সো দে ক্যান স্টপ এনি ইলিগাল ভোটার কামিং ফ্রম আউটসাইড। না, এটা সিজিআই বলতে পারবেন না, এটা সিএম বলতে পারবেন না, কারণ সবাইকে গুন্ডা ব্যবহার করতে হয় ভোটে জেতার জন্য। গণতন্ত্রকে জেতানোর জন্য ভারতবর্ষে কেউ বাঁচে এটা আমার মনে হয় না। তাই একটা ছেলে 2 ঘন্টা ধরে কাঁদতে থাকে, আমাকে বাঁচাও, আর আমরা তখন আলোচনা করি জল ঠান্ডা ছিল না গরম ছিল। এরা আমাদের দেশের ডিএম হতে পারে। তাহলে ভাবুন আমাদের ভবিষ্যৎ কোথায়? যখনই আমাদের দেশে শুরু হলো লকডাউন, গভর্নমেন্ট টাকা তুলতে শুরু করলো, তারা এতটাই বেহাল আর নাজেহাল অবস্থায় যে দেশের ট্যাক্সের টাকাকে হ্যান্ডেল করতে পারে না। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তারা টাকা তুলে রাখেনি। আজকে সোনার দাম এত বাড়লো কেন? কারণ টাকার দাম কমছে বলে। কিন্তু ভারতবর্ষের নাগরিক এখনো এক হবার কোনো জায়গাতেই নেই। সুজয় মন্ডল চেঁচিয়ে চেঁচিয়ে রেগুলার বলেন এই হচ্ছে সেইটাই হচ্ছে, শুনে লাভ নেই। অর্গানাইজেশনটা কবে করবেন? মানস মন্ডল বাবু আমাদের হুগলিটাকে নাকি রিপ্রেজেন্ট করে, কোন দলিত সংগঠন সম্বন্ধে জানে কিনা আমার আইডিয়া নেই। আজকে দলিতদের 80% ভোট পাওয়ার কথা, কিন্তু এতটাই মিসম্যানেজ অ্যান্ড ডিসঅর্গানাইজ পিপল যে তারা কোনো ভোটই পায় না, মানে 0.3% ভোটেও নেই। মায়াবতীর জন্মদিন আসবে আর চলে যাবে, তাদের কি যায় আসবে? আমাদের দেশ এক হবার জন্য তৈরি নয়। তাই আমরাই মহাভারত আবার করে করব। এটাকেই বলে যে ইতিহাস আবার করে রিপিট করবে। ইতিহাস থেকে আমরা কিন্তু শিখলামই না। 2027 আমাদের এত খারাপ যাবে যে মনে হবে আমরা মেডিভেল যুগে আছি। এবং বারবার করে কালকে বলছেন 14 ফেব্রুয়ারির পরে বাংলা জ্বলবে। আমরা এতদিন ধরে যেটা বলেছি সেটা আমার ওই নাগরিকত্বের সার কথা বলতে পারে। তবে আমি যেটা বলতে পারি, 2000 ফেব্রুয়ারি মাসে 2026-এর 14ই ফেব্রুয়ারি আমাদের যে অ্যাজাম্পশন হয় 1.5 কোটির বেশি মানুষ বেনাগরিক হবে।
বাংলা জ্বলবে না, বাংলা জ্বলছে, পুরো ভারতবর্ষ জ্বলছে। যেদিন দুটো চিফ মিনিস্টারকে জেলে পোড়া হলো সেদিন থেকে জ্বলছে। এইখানে প্রেসিডেন্ট রুল হবে কি হবে না সেটা তো আপনারাই ডিক্লেয়ার করছেন। আমরা কি ট্র্যাপে পা দিলাম? একটা ক্লিয়ার মেসেজ একজন সিএম দিতে পারেন না? তাকে ইঙ্গিত করে বলতে হবে মতুয়াদের দিকে তোমাদেরকে রাস্তায় নামতে হবে। তিনি ফর্ম 6 ভরাতে পারলেন না তার পার্টির ক্যাডার গুলোকে দিয়ে। প্রচুর প্রশ্ন আছে যার কোনো উত্তর নেই, কারণ ভারতবর্ষ বেসিক্যালি মূর্খদের দেশ। যে বিশ্বে মহান হতে চাইছে সে পাড়াতেও মহান নয়। গ্রাম বাংলায় যে মানুষেরা বসে আছেন হা করে, তাদেরকে ব্যবহার করে একটা উন্নত দেশ। প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পার্টি অফিস থেকে চাষিদের কাছে টাকা যাচ্ছে, তাহলে আলুর দাম 4 টাকাও হতে পারতো যদি তার প্রোডাকশন কস্ট 0 হতো। আর মাঝে কিছু বেকার ছেলে সেটাকে বিক্রি করে বড়লোকও হতে পারতো না। এমন কোনো সম্ভাবনা আমাদের দেশে নেই, ক্ষীণ আলোও নেই। তাই আমরা লাইট জ্বালিয়ে নিউজ করে কি লাভ হয় আমি জানি না, কারণ বেশিরভাগ মানুষ নিউজ করে যেটা চলছে সেটাকে নিয়ে। সেখান থেকে যে পরিবর্তন আনতে পারতো দেশের লোক আর সাংবাদিকদের হাত ধরে, তারও সম্ভাবনা নেই। আমরা ডিবেটে আছি, আমরা সেমিনারে আছি, আমরা গল্পে আছি। হয়তো কোথাও ক্ষীণ আলো কোথাও দেখা যাচ্ছে, যদি দেখা যায় তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতন এতটাই। কালকে নেতাজির জন্মদিন। নেতাজি যদি বেঁচেই থাকেন তাহলে তার আদর্শে কাজ করুন। তিনি যেখানেই থাকবেন দেখে বুঝে নেবেন, কারণ তিনি রয়ের চেয়েও বড় একটি মানুষ যে আমাদেরকে দেখছেন। এটা মাথায় রাখবেন।